22শে মে 2011। কিছুক্ষণের মধ্যেই বই প্রকাশের অনুষ্ঠান শুরু হতে চলেছে। তবে প্রারম্ভেই বলতে হচ্ছে, অনিবার্য কারণবশত অশোক কুমার রায়ের কাব্যগ্রন্থটি প্রকাশ আজ করা হচ্ছে না। সেক্ষেত্রে শুধুমাত্র প্রয়াত চিত্রশিল্পী ও কথাকার প্রবীর কুমার চট্টোপাধ্যায়ের ডট মাস্টার এবং অন্যান্য গল্প গ্রন্থটি প্রকাশ করা হবে। প্রয়াত অধ্যাপক চট্টোপাধ্যায় বালুরঘাটে একটি পরিচিত নাম এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি। সুতরাং এই পরিপ্রেক্ষিতে উপস্থিত সকলের আন্তরিকতা ও সহযোগিতাকে পাথেয় করে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। রবীন্দ্র সার্ধ শতবর্ষে সময়কালে অনুষ্ঠানটির শুভ সূচনা করবেন শিল্পী বিভাস রায় তার রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে।
সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই বই প্রকাশের অনুষ্ঠান আমরা শুরু করলাম। এবারে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি প্রকাশক আফিফ ফুয়াদ ও ঋতুনিক চৌধুরীকে। প্রথমেই আমি আমন্ত্রণ করেছিলাম এই অনুষ্ঠানে যেটি শুরু হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। এবং সময়ের দাম প্রত্যেকটি মানুষের আছে, কিন্তু আমি আসলে কলকাতা শহর থেকে এত দূরে সমস্ত ব্যাপারটা শিক্ষার্থীর উপরে নির্ভর করতে হয়েছিল। যাই হোক, দেরির কারণটাও আপনারা জেনেছেন। তো যেটা বলার, দিবারাত্রির কাব্য 18 বছর পার করে 19-এ পা দিল। আমি একটি সাহিত্য পত্রিকা, কথা সাহিত্য এবং কথা সাহিত্য বিষয়ক শুরু করেছিলাম 19 বছর আগে। এই পত্রিকার সঙ্গে নানানভাবে সারা পশ্চিমবঙ্গের নানান প্রান্তের লেখকরা যুক্ত, পাঠকরা যুক্ত, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, বহির্বঙ্গে, উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশে এই শহরেই দীর্ঘদিন ধরে আমাদের পত্রিকায় গল্প লিখেছেন পীযূষ ভট্টাচার্য, এখানে উপস্থিত আছেন মানবেশ চৌধুরী, বা সম্প্রতি জয়শ্রী সাহা গল্প লিখেছেন আমাদের পত্রিকায়। তো এইভাবে একটা সাহিত্য আন্দোলন, সাহিত্য সংস্কৃতির আন্দোলন, একটা প্রবাহকে আমরা, যেটা মননশীল সাহিত্য পত্রিকা, যা কথা সাহিত্যের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি গত 19 বছর। এবং সেই কাজ করতে করতে প্রবীরবাবুর সঙ্গে আমার পরিচয়। আমাদের এক বন্ধু নীলাঞ্জন চট্টোপাধ্যায় এখানে অতিরিক্ত জেলা শাসক ছিলেন, তার সূত্রেই সেই একদিন আমাকে বললো, আমি এখানে আসতাম তখন, আমাদের পত্রিকার সঙ্গেও নীলাঞ্জন লেখালেখি সূত্রে যুক্ত। তো আমি আসতাম, নীলাঞ্জন বললো যে এক ভদ্রলোক বালুরঘাটে থাকেন, কিন্তু ছবি নিয়ে খুব ভালো লিখছেন, তুমি কি পরিচয় করবে? তারপর একদিন সন্ধ্যেবেলা ওনার বাড়িতে গেলাম। ভদ্র মানুষ, প্রথম দিনই খুব ভালো লাগলো, একটু আড্ডা বাজেও তো বটেই। তারপরে ওনার ছবি বিষয়ক লেখাগুলো আমাকে পড়তে দিলেন, আমি পড়লাম, ওনার কিছু ছবিও দেখলাম। আমার খুব ভালো লাগলো যে কলকাতা শহর থেকে এত দূরে বসে উনি নিজের মতো করে চর্চা করে গিয়েছিলেন। ওনার গল্পের বই প্রকাশ করাও অদ্ভুতভাবে, আমি এসেছিলাম সম্ভবত পীযূষ দেবের পত্রিকা, ওনার একটি গল্প প্রকাশ পেয়েছিল। সেই গল্পটি আমি ট্রেনে বসে পড়ছিলাম বালুরঘাট থেকে ফিরতে পড়তে পড়তে শিপ্রা দেখে আমি ফোন করলাম যে শিপ্রাদি, ওনার যদি অপ্রকাশিত গল্প থাকে আমি দিবারাত্রি কাব্যে ছাপব। উনি বলেন, আপনি আরেকটু দায়িত্ব নিন, আপনি যদি পাশ্চাত্য চিত্রকলা ও ভাস্কর্য বইটা তো করেছেন, যদি ওনার একটা গল্পের সংকলন করেন, কিন্তু গল্পগুলো মানে অধিকাংশ অপ্রকাশিত, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তো আমি বললাম ওনাকে যে আপনি দিন, ওনার পাণ্ডুলিপি দিন। আমি পড়লাম, আমার তো বেশ ভালো লাগলো। মনে হলো যে উনি নিজের মতো করে একটা, ওনার গল্পের একটা নিজস্ব জগৎ তৈরি করেছেন, যে জগতের সঙ্গে অন্য কোনো গল্পকারের জগতের মেলে না, একদম স্বতন্ত্র একটি ধারা। তারপরে গত প্রায় 1 মাস ধরে পরিশ্রম করে সম্পাদনার কাজ, তারপরে আমার সঙ্গে যারা গ্রুপ থেকে সহযোগিতা করে তারাও গ্রুপ থেকে সহযোগিতা করেছে, আমি নিজেও দেখেছি করে এই বইটি প্রকাশ পেল। এই বইয়ের সমস্তটাই আমি খুব ভালোবেসে যেভাবে প্রত্যেকটি কাজ করেছি, আপনারা দেখুন কেমন হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি যে আনন্দ প্রবীরবাবু নিজে পেতেন, প্রবীরবাবুকে আমি যতদূর বুঝেছি, উনি সবসময় নানান ধরনের সৃজনের আনন্দে থাকতে ভালোবাসতেন। কখনো ছবি আঁকতেন, কখনো ছবি বিষয়ে প্রবন্ধ লিখতেন, কখনো গল্প লিখতেন, কখনো ছড়া লিখতেন, কখনো নাটকও লিখেছেন উনি। বিশ্বনাথ লাহার আজকে বলার কথা ছিল, পারিবারিক সমস্যার জন্য বলতে পারেননি। বিশ্বনাথ লাহার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল 2-1 দিন আগে, যে সবসময় উনি সৃষ্টির আনন্দের মধ্যে থাকতে ভালোবাসতেন। এরকম একটি মানুষ, যিনি শারীরিকভাবে নেই আমাদের সঙ্গে, কিন্তু আছেন। মানুষ তো থেকে যায় কোথাও না কোথায়, উনি ওনার কাজের মধ্যে থেকে গিয়েছেন বা আছেন। আমার মনে হয় ওনার গল্প আপনারা পড়ুন, আপনারা পড়লে ওনাকে আবার নতুন করে আপনারা আবিষ্কার করবেন। ধন্যবাদ আফিফ ফুয়াদ মহাশয়কে।
প্রয়াত প্রবীর কুমার চট্টোপাধ্যায়ের গল্পগ্রন্থ ডটমাস্টার এবং অন্যান্য গল্প প্রকাশের জন্য আমি অনুরোধ করছি শ্রী ঋতনিক চৌধুরীকে। এই বিষয়ে একটু বলে রাখা ভালো, ঋতনিক প্রবীরবাবুর খুব ভালোবাসার ধন ছিলেন। এমনকি তার একটা গল্পে সে মুখ্য চরিত্রে স্থান পেয়েছে, তাই তার দাবির প্রতি মর্যাদা দান করবার জন্যই তাকে আজকে এই বইটি প্রকাশ করতে দেওয়া হচ্ছে। আমি ঋতনিককে অনুরোধ করব প্রকাশিত বইটি শ্রীমতী শিপ্রা চ্যাটার্জির হাতে তুলে দিতে। আমি বইটার দেখার সুযোগই পাইনি, সত্যি কথা বলুন। কিন্তু আমি প্রতিটা গল্পই শুনেছি এবং সরাসরি সামনাসামনি, যেমন ঐন্যের গল্প শুনেছি, অভিজিৎ সেনের, ভৈরব মিশ্র, নিরঞ্জন চ্যাটার্জি, খুব একটা গোটা উপন্যাসই শুনেছি একদিন এই কথায়। অভিজিৎ রৌশনের হার আমি 3 সেটিংয়ে শুনেছি গোটা গল্প একা, অভিজিৎ আমি দেবাংশী শুনেছি। সেটা হলো বচ্চাসের বাবা ছিল অরূপ বচ্চাসের বাড়ি ভাড়া করতো। যাই হোক, ওটা পরে শুনেছি শক্তি চ্যাটার্জি বাড়ি, যাই হোক একটা আলাদা বিষয়। কিন্তু এই ভদ্রলোক এত পরিশ্রম, ছবি আঁকা, রবীন্দ্রনাথের গান বিষয়ক আলোচনা দিয়েও একটা বই হয়ে যায়। অদ্ভুতভাবে আমার ওনার সাথে মিশে এটুকু হয়েছে, আমি কিন্তু পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম এক সময়। মাস্টারমশাই প্রথম গল্প আমার ভালো লাগেনি, কিন্তু যখন এই সাধুজির মানব দর্শন পড়লো একদিন বসে, আমি ছিলাম আর বৌদি ছিল আর দদা, কিছু কথা বলতো না, কিন্তু তখন বুঝলাম বেশ পাওয়ারফুল তো এরকম। আমি কেন বলতে হচ্ছি, ভাষাটা সাধু ভাষা। শ্রীমতী জয়শ্রী সাহা। নমস্কার। লেখকের সঙ্গে আমার খুব অল্প সান্নিধ্য লাভ ঘটেছে। আমি তাকে পেয়েছিলাম আমার লেখা কবিতার সমালোচক হিসেবে। সেই সমালোচনা উনি লিখে করে গেছেন। আমি এর আগেও বলেছি আমার কবিতার বই প্রকাশের সময় তার ওই সুন্দর হাতের লেখা আমার এখনো সঞ্চয় হয়ে রয়েছে। তার গল্প আমি কখনো আগে পড়িনি, আজই প্রথম পড়া। ঘটনাচক্রে যে গল্পটি আমি আজ পড়ব, তার যে ভৌগোলিক প্রেক্ষাপট সেটা আমার খুব পরিচিত, হয়তো কাকতালীয়। একটি অলীক গল্প। দেবেন দত্তকে দেখেছেন? জানি এই প্রশ্নের উত্তর পাব না, তবু না জিজ্ঞেস করে পারি না। রাত 3টে, রকেট এসে কৃষ্ণনগরে থেমেছে। যথারীতি সাধনা মিষ্টির দোকানের সামনে বাস দাঁড়াতেই খাবার খান, বাথরুমে যান, চিৎকার করতে করতে 2টি ছোকরা গাড়ির দরজায় এসে দাঁড়ালো। আমরা দুটোই প্রয়োজন বলে নেমে পড়ি। গত কয়েক বছর ধরে যতবারই আসছি কৃষ্ণনগরে, বাস থামতেই রুটিনের মতো কাজগুলো পরপর করে যাই। প্রথমে টয়লেটে ঢুকি, ফিরে এসে 1 গ্লাস চা কিনি। চা খেতে খেতে হঠাৎ যেন মনে পড়েছে, এমনিভাবে চায়ের স্টলের ছোকরাকে জিজ্ঞেস করি, ভাই দেবেন দত্তকে দেখেছো? কোন দেবেন দত্ত? এই যে এখানে ঘোরাফেরা করে, ঠিকানা জানে না তো? কি কাজ করে? তাঁতির কাজ হবে। তাহলে তাঁতিপাড়ায় খোঁজ নেই। দেবেন দত্তকে খুঁজতে আমি আদৌ তাঁতিপাড়ায় যাব না, একথা ভালোভাবেই জানি। আসলে আমি দেবেন দত্তের মুখোমুখি হতে চাই না, তবে তাকে খুঁজি কেন? সত্যি কথা বলতে কেন খুঁজি তাও আমি ঠিক জানি না। দেবেন দত্তের হাইট 5 ফুট 3 ইঞ্চি,
গায়ে সুতির নীল হাফ শার্ট, গোড়ালির উপর 4 ইঞ্চি উঠে থাকা ঢোলা পাজামা, পরিষ্কার ধবধবে জামা কাপড় যে দেবেন দত্ত পরে না, ওর দুদিনের বাসি দাড়ি দেখলেই তা বোঝা যায়। মাথার ঘন চুল ব্রাশের মতো কপালে এসে পড়েছে। অতি সাধারণ এই লোকটাকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে চাই যে আপনাকে থমকে যেতে হবে, কারণ দেবেন দত্তের চোখ এত তীক্ষ্ণ, এত উজ্জ্বল, সতত প্রশ্নমুখর এমন দৃষ্টি আপনি কখনো দেখেননি। 5 বছর আগে আমি প্রথম উত্তরবঙ্গে আসি। সফর শেষে ফিরবার সময় রকেট যখন কৃষ্ণনগরে থামলো, আমি তখন বাস থেকে নেমে টয়লেটে যাই। সেখান থেকে ফিরে চায়ের গ্লাস হাতে নিয়ে সবে প্রথম চুমুক দিয়েছি, কোথা থেকে একটা লোক কাছে এসে বলে, এদিকে কি প্রথম? আমি থতমত খেয়ে বলি, হ্যাঁ হ্যাঁ। ওষুধের বিজনেস? এবারও অবাক হয়ে বলি, হ্যাঁ। তার চোখে চোখ পড়তেই আমি হতভম্ব হয়ে যাই। ভেতর থেকে কে যেন বলে ওঠে, সাবধান, এর থেকে দূরে থাকো। পরিবেশন করবেন শিল্পী পঞ্চমী ভাদুরী।
যে খুঁজে নেওয়া, তিনটে জিনিস খুঁজে নেওয়া, এটা কিন্তু গুরুদেব বলে দেননি, এবং এই রিয়েলাইজেশনটা সাধুজির হবে আস্তে আস্তে যে কোন জিনিসটা গুরুদেবের চাই। তো প্রথম দিন হাঁটতে হাঁটতে এই ব্যাপটিস্ট গির্জা, আমি যেহেতু বললাম সব চরিত্র বাস্তব, আগে ছোটবাবু যে বাড়িতে থাকতেন তার সামনে একটা ব্যাপটিস্ট গির্জা ছিল, সেই গির্জায় এক মাছ ধীবরের সঙ্গে দেখা, সেই জেলে জাল নিয়ে বাড়ি ফিরছে। সাধুজির হঠাৎ মনে হলো যে এই সেই ব্যক্তি যার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে। তখন সে ধীবরের কাছে গিয়ে বললো, তুমি আমাকে কিছু দাও। ধীবর বললো, আমি তোমাকে কি দেবো? সাধুজি মানে সাধুজি ড্রেস পরে, সাধুজি ইউনিফর্ম সাধুজি। তো ধীবর বললো, আমি তোমাকে কি দেবো? তোমার যা আছে তাই দাও। তখন ধীবর তাকে একটা রাইঘর মাছ দেবে। এই রাইঘর ব্যাপার, এই বাস্তবতা আমি বলছি যে এই রাইঘর বালুরঘাটের একদম এটা কলকাতা পাওয়া যায় না, তো রাইঘর ঢুকে পড়ল। এখানে ব্যাপারটা এইখানে আমাকে হন করে। এইবার এই যে ধীবর যে দিল, একজন কৃষিজীবী মানুষ, তার কর্ম, তার মাছ, সে সাধুজি নিলেন। এইবার সাধুজি ওই মাছটাকে নিয়ে কি করছেন, এটা গল্পের খুব ইম্পর্টেন্ট জায়গা। ইম্পর্টেন্ট নয়, কত সরে যেতে পারে, কিন্তু আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। সাধুজি সেই মাছটাকে অলৌকিক ক্ষমতায় নিয়ে যাচ্ছেন, গুরুদেবের কাছে নয়। সাধুজি তখন নগেন দত্তকে খুব গোপনভাবে ডেকে বললো, আমার একটা জিনিসের প্রয়োজন। বলো, কি প্রয়োজন? একটা ফ্লাস্ক এবং কিছু বরফ। এখানে আধুনিকতা কিন্তু ঢুকছে। এই মাছটিকে রক্ষা করে গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য কোনো অলৌকিক ক্ষমতা নয়, তার জন্য দরকার একটা ফ্লাস্ক এবং বরফ। এটা আমার কাছে খুব এখনো গা শিউরে ওঠে। এইবার এটা হলো প্রথম বস্তু সাধুজি খুঁজে পেল। দ্বিতীয় হলো, একদিন সাধুজি হাঁটছেন, হাঁটতে হাঁটতে দুপুরবেলা মন ঠিক নেই, হাঁটছেন, হঠাৎ একঘেয়ে ইট ভাঙার শব্দ আসছে। তো দেখলেন যে এক বুড়ো, সে খোয়া মানুষ, যেটা আজকাল আর চোখে পড়ে, কিন্তু তখনকার দিনে এটা খুব একটা চিত্র ছিল। তখন হঠাৎ সাধুজির আবার সেই রিয়েলাইজেশন হলো, এই সেই ব্যক্তি যার কাছ থেকে আমি কিছু পেতে পারি, বা গুরুদেব তার নির্দেশ দিয়েছে। তো সেই বৃদ্ধর কাছে গিয়ে বললো, তুমি আমাকে কিছু দাও। সেই বৃদ্ধ আবার সেই একই উত্তর দিলেন যে, আমি কি দিতে পারি তোমাকে? বললো, না, গুরুদেবের নির্দেশ আছে, আমার মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি আমাকে কিছু দাও। তখন সেই ইট ভাঙা বৃদ্ধ একটা খোয়া দেন। সাধুজি যত্নে সেই খোয়াটি ফুটে বেঁধে গিয়ে নগেন দত্তের বাড়িতে চল। এটা খুব ইম্পর্টেন্ট। দুটো জিনিস হলো, একটা প্রথম হলো কৃষকের কর্ম সাধুজি নিলেন, দ্বিতীয় হলো শ্রমিকের কর্ম সাধুজি নিলেন। খোয়া হচ্ছে শ্রমিকের ফল। এই দুটো দিকে যদি আটকে থাকতো গল্পটা কিন্তু এই কথা না। তৃতীয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা ছোটবাবু বারবারই বলে গেছে। এরপরে সাধুজি হাঁটছেন আত্মাই পার ধরে, মানে দুটো বস্তু পাওয়া হয়ে গেছে, তৃতীয় বস্তুর খোঁজে হঠাৎ তার আবার সেই রিয়েলাইজেশন হলো যে এখানে তিনি পাবেন একটি চায়ের দোকান, সেখানে তিনি বসলেন। হঠাৎ এক পেটে খাটো, কালো করে চুরি বানিয়ে করা এক মানুষ এসে উপস্থিত হলেন এবং বুঝলেন কথাবার্তা যে তিনি কবি, বালুরঘাটের কবি। তখন সাধুজি এখন সেই রিয়েলাইজেশন হলো যে এই সেই ব্যক্তি যার কাছ থেকে আমি কিছু পেতে পারি। তখন তিনি তাকে, এবং কবিতা, শ্রেষ্ঠ কবিতাটি লিখে সাধুজিকে দিলেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রমিক, কৃষক এবং কালচারাল ফ্রন্ট, এই তিনটের বস্তু নিয়ে সাধুজি এখন গুরুদেবের কাছে গেল। এখন এখানে আমার তারপরে যে প্রশ্ন, পরবর্তীকালে যে প্রশ্নটা আমার জেগেছিল যে এটা তো একটা খুব আধুনিক গল্প, একটা আধুনিক সমাজবাদের গল্প চলছে, এখানে সাধুজিকে দিয়ে কেন এই গল্পটা বলানো হচ্ছে, বা সাধুজি কেন এখানে আসছে? পরে ছোটবাবুর সাথে কথা বলে এটা ছোটবাবু বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে ছোটবাবু মাঝে মাঝে বলতেন, বুঝলা, এই দেশ হচ্ছে সাধু সন্তর দেশ, বা মানে যেটা উনি মিন করতে চাইছিলেন সেটা হচ্ছে ট্র্যাডিশনকে ছেড়ে আমরা খুব বেশি দূরে যেতে পারবো না। আমাদের যে আধুনিক বক্তব্য সেটা ওই ট্র্যাডিশনকে ভেঙেই করতে হবে। সাধুজিকে ওই বস্তু বরফের ফ্লাস্কে করে নিয়ে যেতে হবে, আধুনিকতা ওইভাবে ঢুকবে। যে গল্পটা আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রচন্ডভাবে রেলিভেন্ট। নমস্কার। শিপ্রা চ্যাটার্জি মহাশয়।
আমার গলাটা খুবই খারাপ, যে কোনো সময় স্তব্ধ হয়ে যেতে পারে, তখন তো আপনারা বেঁচে যাবেন, কিন্তু তাহলেও বলতে হবে। আজকে এখানে যারা এসছেন তাদের কারুকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা এই দেওয়ার সম্পর্ক আমার না, কারণ প্রত্যেকের ভালোবাসা ছিল আমার প্রতি, রবি চট্টোপাধ্যায়ের প্রতিও। তা আজকে এই দিবারাত্রির কাব্যের সম্পাদক যে আফিফ ফুয়াদ, উনি প্রচণ্ড পরিশ্রম করে এই বই প্রকাশ করেছেন। আমার হচ্ছে রবিবাবুর বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা ছিল, সেই লেখাগুলো আমার সংগ্রহ করতে হয়েছে এবং লেখাগুলো অদ্ভুত। কখনোই পুরো 5টা পাতা ধরে যে এক লেখা সেটা ছিল না, এক পাতায় লেখা, পেছনে অর্ধেক কবিতা, তার নিচে হচ্ছে অর্ধেক ছবি। এবং তারপরে অনেক সময় লিখতে লিখতে হয়তো জলের কল নষ্ট হয়ে গেছে, কলের মিস্ত্রিকে ডাকতে হবে, কেউ বললো এই নামে কলের মিস্ত্রিকে ডাকবেন, সুতরাং সেখানটায় কি হলো, মিস্ত্রির নাম আর পাশে একটা কলের ছবি। তাহলে ওই কলের ছবিটা এই গল্পের ডেমনস্ট্রেশন, ইলাস্ট্রেশন, না ওটা মিস্ত্রি, আমার কিন্তু এইটুকু খুঁজে বার করতে হয়েছে। তার ফলে এই যে রতন বললো যে এই গল্পটা নেই, হ্যাঁ অনেকগুলো গল্প হয়তো আরো থাকতে পারে, তবে এটা তো মানে আপনারা হয়তো বুঝবেন কিছুটা যে এই গল্পগুলো বেছে আমার সেটাকে রিরাইট করে এই আফিফ ফুয়াদের হাতে তুলে দিতে প্রত্যেকদিন আমি যতবার এই গল্পগুলো রিরাইট করেছি ততবারই আমার রক্তক্ষরণ তো হয়েছে। সেই জন্য কিছু কিছু হয়তো অসুবিধে থাকতে পারে, কিছু গল্প বাদ যেতে পারে, তবে এটা আমার মনে হয়েছে যে যতগুলো লেখা আছে সে যত ছোট লেখাই হোক না কেন, ছড়া, কবিতা, নাট্যকারদের নিয়ে যা কিছুই আছে না কেন, আমি যতদিন থাকবো শেষ পর্যন্ত আমি করে নেব। এখন আমি এই মুহূর্তে একটা কথা আমার বলতে হবে যে প্রত্যেকটা গল্প, এই যে কিশোর বলে গেল যে প্রত্যেকটা গল্প চূড়ান্ত বাস্তব থেকে নিয়ে আসা হয়েছে। চূড়ান্ত বাস্তব থেকে তো সমস্ত সব গল্পকাররাই তো বাস্তব থেকে গল্প সংগ্রহ করে, সুতরাং আসবেই, কিন্তু ওর বাস্তবতা অদ্ভুত যে গল্পটা পড়লেই বোঝা যায় যে এই তো ওই ওই লোকটিকে নিয়ে হয়েছে, লেখা হয়েছে। তা আমি অনেক কিছুর এরকম মানে ওর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আমার আছে যে কিভাবে একটা গল্প, একটা ফ্যান্টাসি তৈরি হয়, তারপরে একটা গল্প এলো সেটা আমি জানি, কিন্তু ওই গল্পটিকে আমি খুঁজে পাচ্ছি না। আমরা শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম, সেই শান্তিনিকেতনে আমরা যে ঘরটিতে ছিলাম সেই ঘরে খুব সুন্দর, যে মানে হোটেলটিতে ছিলাম সুন্দর ছিল, কিন্তু আমরা ওখানে ভালোই ছিলাম। সকালের দিকে আমি বললাম কি জায়গাটা তো বেশ ভালো, না আমার ঘুম হয়নি। তা ঘুম হয়নি কেন বলে কে জানে, আমার কাল সারা রাত মনে হলো এই ভুবনডাঙ্গায় এখানে তো খুব ডাকাতের জায়গা ছিল, মনে হয় সারা রাত মনে হলো 3-4টে পালকি করে এখানে সেই নববধূদের নিয়ে যাওয়া হচ্ছে, তখন ডাকাত করেছে এবং ডাকাতরা এরকম আওয়াজ করছে, বিভিন্ন ধরনের অস্ত্রের আওয়াজ, এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কোথার থেকে এটা জোগাড় করো, ওই ভুবনডাঙ্গায় ডাকাত এই যুগে। তখন আমি বললাম যে কোথা থেকে, কিসের থেকে, সোর্সটা কি, কোথায় মনে হলো এটা। তখন আমি গিয়ে দেখলাম যে যে বাথরুম আমাদের ছিল পাশেই টয়লেটটা, সেখানটার একটা কল খারাপ ছিল, সেই কলটার থেকে সারা রাত যত জল টপ টপ করে পড়েছে, সেই যে শব্দটা, সেই শব্দটা কনভার্টেড হয়েছে অস্ত্রের ঝনঝনানিতে, এবং তাতেই কিন্তু একটা গল্প তৈরি হয়েছে। কিন্তু সেই গল্পটা যে কোথায়, সেই গল্পটা আমি কিন্তু খুঁজে পাইনি। এইরকম অনেক কিছু আছে। 45 নম্বর বাসে আমরা যাচ্ছি, 45 নম্বর বাস থেকে নেমে, আর সবসময় হচ্ছে রং বুঝতো, রঙের বাইরে কিছু না, অবয়বটা পরে আসবে। 45 নম্বর বাসে করে যাচ্ছি, 45 নম্বর বাস থেকে ও আগে নামলো, আমি পরে নামলাম। আমি দেখলাম ও কোথায় চলে যাচ্ছে, আমি বললাম তুমি কোথায় চলে যাচ্ছ?
তারপরে কিছুক্ষণ পেছন ফিরে, ও তুমি এখানে, আমি তো ভাবলাম সামনে, ওই তো গোলাপি শাড়ি পরা। আমি বললাম গোলাপি শাড়ি পরা এই মুহূর্তে তো ওয়েস্ট বেঙ্গলের 1000 খানেক মহিলা আছে। বলে না আমি খেয়াল করিনি গোলাপি শাড়ি পরা আছে। তার পরিপ্রেক্ষিতে কি হলো, গল্প তৈরি হলো একটা, 45 নম্বর বাস বন্ধ হয়ে গেল, আর জীবনে 45 নম্বর বাসে ওঠেনি। কারণ ওইখানে আবার যদি কোনো গোলাপি আর হলুদ দেখে রওনা দেয়, এইরকম কোনো সবসময় একটা সোর্স খুঁজতো, মানে ফ্যান্টাসির জগতে একটা সবসময় থাকতো। আমি যেটাই বলবো সেটাই যেন আমি অতিমাত্রায় বাস্তববাদী তাই বলছি, কিন্তু সেটা তার মধ্যে একটা ছোট্ট গল্প অনেক সময় হতো। আমরা বলতাম যে কি প্রত্যেক মাসে এই যে একই জিনিস আমার দিয়ে যেতে হয়, দুধালা চালালা ডালালা, এগুলো ভালো লাগে না। তখন বলে সরকার থেকে কত সুবিধে করে দিয়েছে দেখো, তোমার যদি সারা রাত জেগে এই টাকাগুলো ছাপাতে হতো তাহলে কত কষ্ট হতো দিতে। তোমাকে মাসের প্রথমে সরকার থেকে টাকাগুলো দিয়ে দেয়, তুমি পরের দিন সকালে দিয়ে দাও। তাহলে এই যে ভেতরে হিউমারটা আছে, এই হিউমারটা কিন্তু গল্পের মধ্যে সবসময় চলে আসতো। মানে এই ব্যাপারে এটা মানে বলার জন্য বলছি যে প্রত্যেকটা গল্পের যে সৃজনের সূচনা, সেটা মনে হয় আমি দেখিনি, বুঝিনি, স্কিপ করে গেছি এমন কোথাও হয়নি। আর সর্বোপরি বলবো যে ও এখানটায় বা ওর যা কিছু ছবি আঁকা থেকে শুরু করে যা কিছুই করেছে না কেন, সমস্ত কিন্তু চট্টোপাধ্যায়ের পরিবারের জন্য। কারণ বাড়িতে সবসময় ওকে এমন ভাবে আগলে রাখা হতো যে ও শুধু সৃজনশীল কাজই করে যায়, আর কোনো কিছু ওর করার দরকার নেই। সুতরাং এই চট্টোপাধ্যায় পরিবারের জন্য যেমন হয়েছে, সেটা হচ্ছে একদম পারিবারিক ব্যাপার। পরবর্তীকালে এই বালুরঘাটে এসে, তখন বালুরঘাটে ওর এত ভালো লেগে গেছে বালুরঘাটকে, ও প্রায়ই বলতো যেটা ঘটলো না সেটা সেটা হচ্ছে সবসময় কিশোর যেমন বললো, মজা করলে বাংলা কথা খুব বলতো। আমি হচ্ছে কর্মসূত্রে বালুরঘাটে, ও হচ্ছে মর্মসূত্রে বালুরঘাটে, অর্থাৎ ও বালুরঘাট মর্মে মর্মে নিয়েছিল। আর আমি সবসময় বালুরঘাটকে বলতাম না, বালুরঘাট ভালো লাগে না, এখানে আত্মীয় নেই, এখানে স্বজন নেই, এরকম বলতো। কিন্তু পরে আমি যখন বলতাম বাবা কোথায় যে যাব জানি না, ও তখন বলে তুমি যেখানে যাও, আমি কিন্তু আত্রেয়ের পাশে কাই থাকবো, মানে আত্রেয়ের পাশে থাকবে, এটাই সবসময় বলতো। তাই সেটা তো হলো না। কিন্তু এখন যখন আমি কলকাতায় চলে গেলাম, ওর এই গল্পগুলো যখন রিরাইট করছি, তখন কিন্তু আমার কিন্তু মনে হয় কর্মজগৎ মর্মজগৎ দুটো একসঙ্গে কোথায় যেন মিশে গেছে। সেটা আমার মনে হয় দূরে কোথায়, আরো কত দূরে, এই ব্যাপারটা আমার কাছে খুব আসে। এবং আরো যে গল্প, আরো যে কিছু আছে, সেগুলো সবসময় চেষ্টা করব লিখে যেতে, এবং যতটুকু সম্ভব এইরকম অগোছালো হলেও হবে, এইখানটায় এসে সেগুলো প্রকাশ করার ইচ্ছে রেখে যাচ্ছি। ধন্যবাদ। আমি বললাম না, সবাই ভালো থাকুন বালুরঘাটে, এটাই আমার আকাঙ্ক্ষা। এরপরে শেষ সঙ্গীত দিয়ে শেষ হবে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। ওদিকে দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওয়ারে চলে কালের পিছু পিছু। কালের নিয়ম মেনেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকের এই অনুষ্ঠানেরও প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি, কিন্তু তার সৃষ্টিশীলতা, সৃজনশীলতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মর্মে মর্মে উপলব্ধি করব, এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করব সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী বিপ্লব সাহা।
সবাইকে নমস্কার, ভালোবাসা। শ্রদ্ধেয় লেখক এবং মাস্টারমশাই রবিবাবুর প্রতি আমার নমস্কার, প্রণাম। আজকে তার এই যে বিশাল কর্মকাণ্ড বই প্রকাশ যিনি করলেন, তার সহধর্মিণী বৌদিকে আমার অশেষ ভালোবাসা, প্রণাম এবং ধন্যবাদ। মানে এরকম একজন পাশে না থাকলে হয়তো এই কর্মকাণ্ড সফল হয় না। যাই হোক, তার সেই স্মৃতি, তার লেখা বই সুধা হয়ে সবার জীবনে থাকুক। রবি ঠাকুরের সেই গান দিয়ে আমি শেষ করছি আজকের অনুষ্ঠান। স্মৃতি সুধায় বিদায় আত্রখানি ভরা মিলনের উৎসবে তাই ফিরাই দিও আনি ভরা বিষাদের সৃজনে নীরবের মর্ম তোলে বিষাদের সৃজনে নীরবের মর্ম তোলে গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বনে ভরা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধিয়ারে আলোক রেখা যে পথে